আজকে বিপ্লবের 7 মাস পরে দাঁড়িয়ে ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল। আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল। এখন তো আপনারা স্বীকার করছেন। এতদিন স্বীকার করেন নাই কেন? এতদিন স্বীকার করা উচিত ছিল। এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবকে চায় নাই। জেনারেল ওয়াকার চাইছিল ইউনূস সাহেব কনভিক্টেড। জেনারেল ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল। তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস, এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন? বা পরিস্থিতি যা দেখছি ওয়াকার সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু। বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে। আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে, বাট সেনাবাহিনী একটা মাইটি ফোর্স, তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি, যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার র্যাঙ্কস তারা এই জিনিসটাকে সাপোর্ট করে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কথা বললাম, আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়ালো, কিচ্ছু বলি নাই, হজম করেছে। আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে, হাসনাত বলেছে না যায় নাই সে, আপনি গিয়েছেন। এখন আমরা কোনটা? ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল। আমি বলেছিলাম যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল। এখন তো আপনারা স্বীকার করছেন। এতদিন স্বীকার করেন নাই কেন? এতদিন স্বীকার করা উচিত ছিল। তাইলে তো আসিফ নজরুল আসিফ আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই, ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো। আরে ভাই, আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো? আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে, তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেইলি স্টার। আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই করেন, আপনি আর জায়গা পান নাই কোথাও। আপনার পক্ষে কথা বলবো কেমনে? আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল, মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন, যত বছর প্রয়োজন হয় করেন। আপনারা তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাখতে চান নাই, তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন। কে চেয়েছিল? কেন চেয়েছিল? তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে? তাহলে থাকলে তারা কারা? ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। ক্যান্টনমেন্টের সেদিন কি হয়েছিল সেটা খুঁজে বার করা খুব জরুরি। ইলিয়াস, আমি আসতেছি একটা বিষয় একটু দেখাতে চাই। দাদা ধরেন এই যে নতুন দল গঠন, এই হাসনাতের এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম। আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই। এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক। আমি জাস্ট একটু দেখাতে চাই। প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তো এই যে বক্তব্যটা না, মানে এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে, কিন্তু আসিফ মাহমুদ যখন এতদিন এগুলো বলে নাই। এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনূস সাহেবকে চায় নাই। জেনারেল ওয়াকার চাইছিল ইউনূস সাহেব কনভিক্টেড। জেনারেল ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল। তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস, এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন? বা পরিস্থিতি যা দেখছি ওয়াকার সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু। তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন? আমি সব একসাথে আসতেছে কিন্তু। না, আমি আমি এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত। মানে আমাকে অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ, কি হবে না হবে। আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলাটাই, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। বলবো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না। এখানে আপনাকে নেভিগেট করতে হবে। এখানে প্রেডিক্ট করতে পারবেন না, নেভিগেট করতে হবে। সো নেভিগেট কে করবে? নেভিগেট করার যারা অ্যাক্টর আছে তারাই নেভিগেট করবে। রাজনৈতিক দলগুলো করবে, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে, রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে, সরকার করবে, এই ব্যুরোক্রেসি করবে, এরা মিলে সবাই নেভিগেট করবে। সো এই নেভিগেশনে আসলে কে জিতবে? এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে, এটাতে কি ব্যুরোক্রেসি জিতবে, এটা থেকে ইন্ডিয়া জিতবে? এখানে উত্তর ভেরি সিম্পল। এখানে জনতা যার পক্ষে থাকবে, যাদের পক্ষে থাকবে তারাই জিতবে। হ্যাঁ, আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে। আমি এইখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনূসের এই ম্যানেজমেন্ট স্টাইলটার একটু সমালোচনা করতে চাই। যেমন ধরেন প্রফেসর ইউনূসের তো আর্মি চিফকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন, আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই? হ্যাঁ, আপনি আমার পারমিশন নিছিলেন? আমি তো ডিফেন্স মিনিস্টার, ডিফ্যাক্টো ডিফেন্স মিনিস্টার। আপনি তো ডিফেন্স মিনিস্ট্রির পারমিশন নেবেন বিক্রম মিশ্রের সাথে দেখা করার জন্য। আমি জানি না এটা প্রফেসর ইউনূস করছেন কিনা, আমার বিশ্বাস এটা উনি করেননি।
হ্যাঁ, তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে, বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে, অমুক 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 তার সাথে কথা বলতেছে, ইভেন ধরেন হাসনাতের সাথেই বা কথা বলতেছে, কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে? হাসনাত একজন পলিটিক্যাল লিডার, তাই না? মানে আর্মি চিফের বাসায় যে হাসনাত এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে, এটা বলতে দেবো আমরা? মানে এটা প্রেসিডেন্সের পারমিশন দিছে তো? প্রেসিডেন্সি কিভাবে ম্যানেজ করছেন? আমার ইয়ে হচ্ছে যে প্রেসিডেন্সকে ওনাকে ডাকতে হবে, ডেকে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন দেবেন না। এখন হইতে পারে প্রেসিডেন্ট আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না, তো ফাইন, ওনার একজন বিশেষ সহকারী আছেন, একজন জেনারেল আছেন, উনি করুক এটা, ওনাকে দায়িত্ব দিয়ে দিক। কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না, আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্সে সে একটা রোল রাখবে। নো ওয়ে, এটা আর্মির কাজ না। আর এখন ধরেন মানে আর্মি ডিপ্লয় করা হয়েছিল, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল, এটি হয়েছে, এখন অনেক হয়েছে, এখন আর্মি ফিরে যাওয়া উচিত, ব্যারাকে ফিরে যাওয়া উচিত, আর্মি ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত, সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত, অনেকগুলো কারণে। এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না, 2 নাম্বার তারা ক্লান্ত, 3 নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে। তোর ভাই, আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মব পিটানোর কাজে লাগানোর দরকার নেই, তাকে দেশ রক্ষার কাজে লাগাবো, আমি তাকে ট্রেনিং দেবো, আমি তার স্কিল বাড়াবো, তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো, আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাবো, আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, এবং ফিরিয়ে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক। এবং সেটার জন্য সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি, কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকেল করবি, আমার তো এটা যাওয়ার দরকার নেই। এই জায়গাটাকে একটা খুবই স্ট্রিক্ট প্রফেসর ইউনূসকে একটা রোল নিতে হবে, যেন আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাই না করে। এটা তো আর্মির কাজ না রে ভাই, এটা তো ওয়াকারের কাজ না। আপনি কেন যাচ্ছেন? মানে কোন নির্বাচন ইনক্লুসিভ হবে কোনটা হবে না, এটা তো সেনাবাহিনীর প্রধানের চিন্তা করার বিষয় না, এটা রাজনৈতিক সরকার বা সরকারি যারা আছে তারা দেখবে। আর আপনি যেটা বলছেন দাদা, ম্যাজিস্ট্রেসি পাওয়া দিয়ে মাঠে থেকেও তো খুব বেশি আমরা সুফল কিন্তু পাইনি, মানে কোনো বিষয় নিয়ে আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না। এবং জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি একটু রেসপেক্টফুলি তোমার কথার সাথে একটু ডিসএগ্রি করতে চাই, কারণ হচ্ছে আমার কাছে ডেটা আছে, মানে একদম ভেরি সলিড ওই ক্রাইমের ডেটা আছে, এবং ক্রাইম আসলেই কমেছে। আমি যদি জানুয়ারি 2024 থেকে আমি যদি এই বিপ্লব পূর্ব ডেটাগুলো দেখি, তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি, সিগনিফিকেন্টলি ক্রাইম কমেছে, অপরাধ কমেছে। না দাদা, আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা, মানে আমাদের কাছে আমরা যখন আর্মি নিয়ে কথা বলি, আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি। এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই, ভরসার জায়গা ছিল একটাই যে আর্মি কন্ট্রোল করবে, কিন্তু সেই জায়গাটায় এটা নিয়ে আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি, বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যেসব অফিসার গুলো বসানো কমান্ডে, তারা বলছে সব চুপচাপ বসে থাকো, মানে এরকম মতো এসছে, তো যেটা আমাদের আর্মিকে ক্ষতিগ্রস্ত করছে। ওইটাই আমি বলতে যাচ্ছি যে ফুল ফ্লেজের কাজ হয় নাই। আপনি বারবার বলেছেন জেনারেল ওয়াকারকে কাকে কাকে সরাতে হবে, কি কি করতে হবে, আমরা বলেছি, মানে কেউ কিন্তু যে গুলি করলো, যে বিজেপিতে পোস্টেড ছিল, গুলি করলো সরাসরি সাবমেশিন গান দিয়ে, এটাই মানে দাদা কোথাও কিন্তু কোনো শুনতেছে না, যেমন ওয়াকার সাহেব শুনতেছে না, ধরেন ইউনূস স্যার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি, সেই ঘুরে ফিরে কিন্তু সেই ক্যাশ গুলাই বসে আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনূসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে, একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে। এখনো হয়তো উনি বুঝতে পারছেন না, বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন, বসায় রাখছেন এই লাইবিলিটিস গুলো। তো কথা কিন্তু কেউ শুনতেছে না, আর্মিও শুনতেছে না, সরকারও শুনতেছে না, এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। তো এখন আপনার কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য সবকিছু মিলিয়ে কোনো পরিকল্পিত কোনো কিছু কি আপনার কাছে মনে হয় দাদা? মানে কেউ পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা, মানে পরিকল্পনা করে একটা পর একটা ঘটনা এসে ধরেন অন্য কোনো শেপে যাবে কিনা? ওই যে আমি যে বললাম যে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এখানে অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ তো কাজ করছে, মানে এখানে ইন্ডিয়া কাজ করছে, এখানে কাজ করছে, এখানে মিলিটারি ব্যুরোক্রেসি কাজ করছে, এখানে জেনারেল পারপিট্রেটর জেনারেল যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল তারা এখানে কাজ করছে, এখানে হাসিনা কাজ করছে, হাসিনার দলের লোকেরা কাজ করছে, তার ফাইন্যান্স কাজ করছে। হ্যাঁ, তো এই যে একটা কমপ্লেক্স ইস্যু, এর মধ্যে আমরাও কাজ করছি। ডেফিনেটলি আমরা জনগণকে জানাচ্ছি, আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি, জনগণ আমাদের কথা শুনছে, এখানে আমাদেরও রোল আছে। সো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে, তো এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে, মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে, সেটা প্রেডিক্ট করা মুশকিল। কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট করি না, আমি নেভিগেট করি। আমি এর মধ্যে দিয়ে হাল বেয়ে আমি এক জায়গায় যেতে চাই, আর কি এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই। সো আমি ড্রাইভ করে যাবো যেটা ন্যায় ইনসাফের পক্ষে, এবং আমরা সবাই থাকবো, জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবেন। এবং আমি 4টা জিনিস বলছিলাম, কোনো মনে আছে কিনা, আমি আবার বলি সবাইকে, আমি 4টা জিনিস নিয়ে আমি কাজ করি, এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না, আমরা ফিরতে দেবো না। নাম্বার 2, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, আমরা তাকে ফিরতে দেবো না। নাম্বার 3, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। নাম্বার 4, বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই। আমার চাওয়া এই সামান্য 4টা জিনিস, এই 4টার জন্য আমি জীবন দিয়ে দেবো, এবং এইটাই আমার
অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে। এবং আমি প্রফেসর ইউনূস সরকারকে বলবো যে আপনার কাজের মধ্যে এই চারটার রিফ্লেকশন ঘটান। এবং আমি বিএনপি কে বলবো, জামাত ইসলামীকে বলবো, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসে আসেন, আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই চারটা বেসিসের ভিতর। আপনারা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু যত বেশি অ্যাড করবেন এটা কমপ্লেক্স হবে। এবং আমি বিএনপির যত নেতার সাথে কথা বলছি, জামাতের যত নেতার সাথে কথা বলছি, ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি, এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি, এই চারটা পয়েন্টে কিন্তু কেউই ডিসএগ্রি করেনি, কিন্তু ফর্মালি আমরা কেন বলতে পারতেছি না এটাকে আমার এটা ঐক্যের প্ল্যাটফর্ম হবে, এর উপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী রাজনীতি নির্মাণ করবো। রাইট। তবে দাদা, এই যে সেনাপ্রধানের এই উদ্ভূত যে পরিস্থিতি বক্তব্য, এখানে আমার মনে হয় যে আইএসপিআর এর একটা ব্যাখ্যা খুব জরুরি। আসলে সেনাপ্রধান কেন বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, কি বিষয়, এটা ব্যাখ্যা আমরা খুব সহজে দিতে পারে, কিন্তু আইএসপিআর কে ঠিক কথা বলবে, মানে আইএসপিআর সেটাই বলবে যেটা তাকে বলে দেওয়া হবে। এটা ইয়ে না, আমরা এটা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল। আমি একটা ইন্ডিকেশন পাইছি যে আসলে উনি কেন এত ভয় পাইছেন, একটা ইন্ডিকেশন পাইছি, এটা কালকে বলবো নি আমার দর্শকদেরকে। মানে সামথিং রং আর ডক্টর ইউনূসের প্রতি আহ্বান যে আপনি আর একটু স্ট্রং বিষয়গুলো হ্যান্ডেল করেন। ইলিয়াস, আপনি কি মনে করেন, মানে পরিস্থিতি কি দেখতেছেন, কোন দিকে যাচ্ছে, বা এই আপনার মনে কোনো আশঙ্কা আছে কিনা? আমিও কনক্লুশনে যাই, কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক, আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। কিন্তু এখন এইখানে যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে, তাহলে কি হচ্ছে কি হইতে পারে। আমাদের দেরি হয়ে গেছে, এটা সত্য কথা। যদি আপনি চিন্তা করেন, এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মানে আমার এই কথাটা মানে দুইভাবে করার সুযোগ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে, বাট তারপরও যুক্তির খাতিরে বলি। কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না, এখনো বাংলাদেশে এখনো জাসদ বাসদ টাসদ বহুত দল আছে না, নিষিদ্ধ করা লাগে নাই তো, নিষিদ্ধ করতে হয়েছে না। নিজামী ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল, বড় বড় পার্টি ছিল, ইভেন মাওলানা ভাসানীর দল পর্যন্ত তো এখন খবর নাই। যদি মানুষ না চায়, দল এমনিতেই চলবে না, দল এমনিতে ব্যান্ড হয়ে যায়। মানুষ চায় কিনা, মানুষ তো চায় না। আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগ আরো বেশি মানে চাই কি না চাই, কিন্তু আমরা তাদেরকে চাই না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগ গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত। যদি আমি ক্যান্টনমেন্ট বাদও দেয়, ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস, এরা তো আবার সুপিরিয়র, এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না। এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে, তনুরে মারার পরও ক্যান্টনমেন্টের সেই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার, নামও বলে নাই কেউ। আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে, তার পরিবারকে নানান ভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন ই করেছে। এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে চাই, 5 তারিখের পর থেকে যত সমস্যার কারণ, সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী। এরা 32 নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে, এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে। এরা গিয়ে এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে, আপনি জানেন কনক ভাই, আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি একদম সরাসরি বলেছি যে আপনাদের এই অফিসার করছে, বললো হ্যাঁ আমরা দেখছি, আমি এখনই দেখছি, আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে। কি হয়েছে? এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না। জজ সাহেব জামিন দেয়, সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে থ্রেট করে। এই জন্য সেনাবাহিনী, এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি? তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত। আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা, আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম, এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে। আগেই বলেছি খুব বেশি দিন সময় নাই, এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল্য লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারের সাম্রাজ্যের মালিক মনে করেন, এই ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই 5 তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে, এটা মনে রাখেন। তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে, টেন্ডারবাজি করবে, অনেক কিছু করতে পারে। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন, যারাই 15 বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেই তাদের ব্যাপারে। সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে। আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে, যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন, সেই ছাত্রদেরকে বলতে চাই, যদি নাকি আসলে এই দেশে থাকতে চান, আমি আবারও রিপিট করি, দেশে যদি থাকতে চান, পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে, প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসলে আপনারা জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। আচ্ছা, এই যে টাকা পয়সা নিয়ে এই করছেন, এটা নিয়ে বাঁচতে পারবেন না। কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না, এটার উপর আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে। আপনারা যারা আহত হয়েছে না, তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য করতে হবে। এর আগে আমি বলেছি, পিনাকিদা বলেছে, আমরা একদম স্পষ্ট ভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয়, ফান্ডের প্রয়োজন, আমাদেরকে বলেন, আমরা ফান্ড কালেক্ট করে দেবো। বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ, তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে। আপনাদের কারণে মানুষ এগুলো নিয়ে কথা বলে না, কারণ আপনারা তোলেনি না। মাঝখানে একবার কষ্টের কথা বলি, মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো, আমি একজন ছাত্র উপদেষ্টাকে, সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সে আমার কি জবাব দিছে জানেন দাদা? সে আমারে বলে যে ভাই এরা হচ্ছে উপদেষ্টা হইতে চায়।
বুঝছেন? কয় আমার এরা উপদেষ্টা হইতে চায়, এদের অন্য ধান্দা আছে। আমি বললাম, তাই নাকি? যে কোনো ডিসেন্ট ভয়েসকে, যে কোনো প্রমিনেন্ট ডিসেন্ট ভয়েসকে বলা শুরু করে আর কি, যে উপদেশটা হইতে পারেনি জন্যই এরকম। এগুলি করে। তো আমরা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ধরেন যে কাজগুলো করা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত যেই কারণে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন লোকজনকে থ্রেট করে, একজন আলেম তাকে জামিন দেওয়া হয়েছে 2000 আপনার মানে এখন থেকে 9 বছর আগে তারাবি নামাজ পড়ে সে যে বাড়িতে যাচ্ছে তারে ফলো করে তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথে তারে ধরে নিয়ে আসছে। 16 বছর বয়স একজন হাফেজ। আচ্ছা সরি, আমি ইলিয়াস এখানে একটু ইন্টারাপ্ট করি তোমাকে, কারণ এটা আমাদের ইন্টারনাল আলাপ, যেটা আমরা বাইরে বলিনি এখনো। আমি তোমাকে বলছিলাম যে যে আলেমদের যারা, আমি কিন্তু বেশ কিছু আলেমের মামলা ডিসমিস করার জন্য আমি নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই কাজটা করছি, টিভিদের সাথে কথাবার্তা বলে, এবং এই লিস্টটা একটু প্লিজ করো তুমি। আমার সাথে কালকে রাতেই আমার সাথে আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে। আপনি চাইলে আমি আপনাকে তাহলে সেখানে রাখতে পারি। আমাকে রাখো, লিস্টটা দাও। আমি নিজে আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই। গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি সর্বোচ্চ চেষ্টা করব। দাদা আমরা শোটা শেষ করে এই একটা 5 মিনিট একটা মিটিং করে নেব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরী, আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন, তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন। তার মানে শিরিন শারমিন চৌধুরী এখন দেশে আছেন। আমি জানি যে আরাফাতও দেশে আছেন, আরাফাতও দেশে। আরো অনেক আওয়ামী লীগকে কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি আসলো, তার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা গ্রুপকে এখানে পোষা হচ্ছে, মানে বিকল্প আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ বা এরকম বিষয়টা নিয়ে। তো সেই জায়গাটা আসলে কি করণীয়, এই বিষয়টা একটু আমি তো ডাক্তার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।